হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক পঁচাত্তর পেপার 2026 এর অঙ্কের সেট নাম্বার 7, পেজ নাম্বার 396 আর স্কুলের নাম সোনারপুর বিদ্যাপীঠ এইচএস এর 12 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। এটা হলো পার্ট 3 ভিডিও। পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওতে আমি 1 থেকে 4 এবং 5 থেকে 11 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এখানে 12 দাগে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 12 একে আছে XYZ ত্রিভুজে y কোণ সমকোণ XY সমান 2√3 একক এবং XZ মাইনাস YZ সমান 2 একক হলে sec x মাইনাস tan x এর মান নির্ণয় করো। তাহলে সমকোণ ত্রিভুজ আঁকছি এখানে একটা, XYZ, এই y কোণ সমকোণ বলা আছে। XY 2√3, XY এটা 2√3, তারপরে XZ এখানে লিখে ফেলি, XZ মাইনাস YZ এটা সমান 2, XZ মাইনাস YZ এটা সমান 2 দেওয়া আছে। sec x মাইনাস tan x এর মান বের করতে হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে sec x আমি এখানে লিখে নিই, sec x মাইনাস tan x এটার মান বের করতে হবে। তো এটা x গুণ, তাহলে sec আমরা জানি যে অতিভুজ বাই ভূমি, এই কোণের সাপেক্ষে ভূমি XY। তো যাই হোক, অতিভুজ বাই ভূমি যেটাকে আমরা সেক বলি, আর ট্যান বলি লম্ব বাই ভূমি XY। তাহলে এই যে এটা সমান 2 আছে, তাহলে XZ মাইনাস YZ সমান 2, এখানে উভয় পক্ষকে আমি এই XY দিয়ে ভাগ করব, কারণ আমরা জানি সেক সমান এই যে কোণ, এই কোণের সাপেক্ষে সেক সমান ভূমি বাই অতিভুজ বা অতিভুজ বাই ভূমি। এখানে অতিভুজ XZ, এখানে কি সেকের জায়গাতে XZ বাই ভূমি অর্থাৎ XY। এই কোণটা যদি ধরতাম তাহলে ভূমি এটা হতো, বাট এই কোণটা ধরছি বলে ভূমি কিন্তু এইটা। মাইনাস টেন আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে এই কোণের সাপেক্ষে এই YZটা লম্ব আর ভূমি হচ্ছে এই XZটা। ভূমি হচ্ছে XYটা। তাহলে আমাকে আলটিমেটলি এটা আনতে হবে। তাহলে এই দিকে তাকাও, উপরে XZ আছে XZ, উপরে YZ আছে YZ, নিচে আছে XY। তাহলে আমার নিচে একটা XY আনলেই চলবে। তাহলে কি করব, এই যে সম্পর্ক দেওয়া আছে এর উভয় দিকে আমি XY দিয়ে ভাগ করব। বাঁ দিক থেকে XY দিয়ে ভাগ করলাম, সমান 2/XY বা XZ বাই XY। এই কোণের সাপেক্ষে এই কোণটা কেন ধরছি, কারণ sec x বলা আছে। তাহলে এই কোণের সাপেক্ষে XZ বাই XY, XZ হলো লম্ব আর XY হলো, আচ্ছা, এই কোণের সাপেক্ষে XZ অতিভুজ আর XY হচ্ছে ভূমি, অতিভুজ বাই ভূমি, এটা হবে sec x মাইনাস YZটা হচ্ছে YZ, এই কোণের সাপেক্ষে এটা লম্ব আর এই XY এটা ভূমি, লম্ব বাই ভূমি এটা tan x সমান 2 বাই এই যে XY এর মান কিন্তু অলরেডি 2√3 দেওয়া আছে একক, এখানে বসাবো 2√3 একক। তাহলে উপর নিচে কেটে দিলাম, বা sec x মাইনাস tan x সমান 1/sec x মাইনাস tan x সমান 1/√3। দুই দাগে আছে সমাধান করো। x সাইন 45 ডিগ্রি cos 45 ডিগ্রি tan 60 ডিগ্রি সমান tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি।
এক্স সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি টেন 60 ডিগ্রি সমান টেন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি এক্স ইন্টু সাইন 45 ডিগ্রির মান 1/√2 ইন্টু কস 45 ডিগ্রির মান 1/√2 ইন্টু টেন 60 ডিগ্রি মান √3 সমান টেন 45 ডিগ্রি মান 1 তার আবার স্কোয়ার মাইনাস কস 60 ডিগ্রি মান 1/2। তাহলে এক্স ইন্টু 1 √3, তাহলে ওপর হবে √3, নিচে √2 আর √2 গুণ করলে 2 সমান 1 মাইনাস 1/2 বা এক্স ইন্টু √3/2 সমান এখানে 2 1 কে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে 1/2 হলো বা এক্স সমান 1/2 ইন্টু এখানে √3/2 ছিল, আমি যখন ডান দিকে লিখছি এখানে 2/√3, 2 2 কেটে দিলাম, তাহলে পাচ্ছি বা এক্স সমান 1/√3। তাহলে এখানে কি ছিল, এখানে ছিল সমাধান করো, তাহলে আমাকে লিখতে হবে নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x সমান 1/√3। 12 দাগে আছে যদি কোণ পি প্লাস কোণ কিউ সমান 90 ডিগ্রি হয় তবে দেখাও যে স্কোয়ার রুট অফ সাইন পি বাই কস পি প্লাস মাইনাস সাইন পি কস কিউ সমান কস পি। তাহলে ডান দিকে আমাকে পি আনতে হবে, তাহলে এর মধ্যে যেখানে যেখানে কিউ আছে কিউটাকে আমি পি দিয়ে প্রতিস্থাপন করব। তো পি সমান এখানে কিউ সমান পি প্লাস কিউ সমান 90 ডিগ্রি আছে, তাহলে কিউ সমান আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস পি, অর্থাৎ এই কিউগুলোকে আমি পি দিয়ে লিখব। তো প্রথমে বাদিক দিয়ে শুরু করি অঙ্কটা, আলটিমেটলি কস পি আসবে। এখানে আছে, আচ্ছা আগে লিখে নিই যে কোণ পি প্লাস কোণ কিউ এটা সমান 90 ডিগ্রি আছে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে কোণটা বাদ দিয়ে আমি পি প্লাস কিউ লিখলাম, কারণ অঙ্কে কোণ চিহ্নটা দেওয়া নেই। পি প্লাস কিউ সমান 90 ডিগ্রি লিখতে পারি, বা লিখতে পারি যে কিউ সমান 90 ডিগ্রি, পিকে সমান চিহ্নের ডান দিকে আনছি, তাহলে মাইনাস পি, এটা আমরা লিখতে পারি। তাহলে এটা মাথায় রেখে এবার অঙ্কটা করতে স্টার্ট করব। স্কোয়ার রুট অফ সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ সমান স্কোয়ার রুট অফ এখানে আছে সাইন পি, নিচে কস কিউ, এই কিউ এর জায়গাতে আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস পি, 90 ডিগ্রি মাইনাস পি লিখে দিলাম, মাইনাস সাইন পি কস কিউ এর জায়গাতে 90 ডিগ্রি মাইনাস পি লিখে দিলাম, সমান স্কোয়ার রুট অফ সাইন পি। দেখো কস 90 ডিগ্রি মাইনাস থিটা সূত্রটা হলো এটা সমান সাইন থিটা, এই সূত্রটা আমরা নিশ্চয়ই জানি। তাহলে এই সূত্রটা ব্যবহার করে এই যে কস 90 ডিগ্রি মাইনাস পি এটাকে আমরা সাইন পি লিখতে পারি, মাইনাস সাইন পি আছে, ঠিক একই রকমভাবে কস 90 ডিগ্রি মাইনাস পি এটা ইজ অলসো সাইন পি। তো সমান সাইন পি উপর নিচে কেটে দিলাম, 1 মাইনাস সাইন পি গুণ করছি, তাহলে এটা হলো সাইন স্কোয়ার পি। এখন দেখো আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এরপরে আমি এখানে সমান দিলাম রুট, এই যে 1 আছে 1 এর জায়গাতে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার পি প্লাস কস স্কোয়ার পি লিখতে পারি মাইনাস সাইন স্কোয়ার পি। তো সাইন স্কোয়ার পি কেটে দিলাম, তাহলে থাকছে সমান রুট কস স্কোয়ার পি, তাহলে কস স্কোয়ার পি এর বর্গমূল হচ্ছে কস পি। তাহলে কি পেলাম, আমি শুরু করেছিলাম এখান দিয়ে,
শেষ করলাম এখানে। তাহলে আমরা লিখতেই পারি অতএব রুট সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ সমান কস পি। এটা প্রমাণ করা ছিল, এখানে লিখব প্রমাণিত। তাহলে রেখে আছে একটি স্তম্ভের পাদবিন্দুর সঙ্গে একই সরলরেখায় অবস্থিত মাটির উপর দুটি বিন্দু থেকে ওই স্তম্ভের শীর্ষের উন্নতিকোণ দুটি পরস্পর পূরক। যদি পূরক কোণ মানে দুটো মিলে 90 ডিগ্রি। যদি বিন্দু দুটি থেকে স্তম্ভের পাদবিন্দুর দূরত্ব যথাক্রমে 9 মিটার ও 16 মিটার হয় তবে এবং বিন্দু দুটি স্তম্ভের একই দিকে থাকে তবে স্তম্ভের উচ্চতা নির্ণয় করো। তো এখানে এখানে আছে কি একটি স্তম্ভ আছে, এটা মনে করলাম সে স্তম্ভ। আর আচ্ছা ওটা স্তম্ভ এবং একটি স্তম্ভের পাদবিন্দুর সঙ্গে একই সরলরেখায় অবস্থিত মাটির উপরে দুটি বিন্দু। একটা বিন্দু আমি আচ্ছা দুটি বিন্দু আমি একটা বিন্দু এখানে মনে করলাম আর একটা বিন্দু এখানে মনে করলাম। তাহলে এবি হলো স্তম্ভ, প্রথম বিন্দু সি বিন্দু, প্রথমটা সি বিন্দু, পরেরটা ডি বিন্দু। এখন এর একটা উন্নতিকোণ আছে এখান থেকে, আর এই ডি বিন্দু থেকে এটা উন্নতিকোণ। তাহলে বি থেকে সি পর্যন্ত এটা 9 মিটার, আর বি থেকে ডি পর্যন্ত এটা হলো 16 মিটার। আর এই কোণটাকে থিটা ধরলাম। তাহলে দুটো কোণ মিলে পরস্পর পূরক কোণ আছে, তাহলে এই কোণটাকে ধরবো, এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ দুটো কোণ মিলে 90 ডিগ্রি। এখন এই স্তম্ভের উচ্চতা এবি সমান কত সেটা বের করতে হবে। তাহলে এ বি সি এটা একটা ত্রিভুজ, এ বি ডি এটা আর একটা ত্রিভুজ, দুটোই সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা সমকোণ, স্তম্ভ ভূমির সাথে লম্বভাবে থাকে। তো এ বি সি ত্রিভুজ থেকে আমরা এবি পাবো, আবার এ বি ডি ত্রিভুজ থেকেও আমরা এবি পাবো, আর সেটা অবশ্যই থিটা দিয়ে পাবো, এবং সমান লিখলে আমরা থিটার মান বের করতে পারবো। তারপর সেখান থেকে এবি সমান লিখে এবির মানটা বের করে নেব। তো যাই হোক, তাহলে আমরা কি করব, এ বি সি ডি কোনটা কি ছিল সেটা প্রথমে লিখে নেব, অর্থাৎ কোনটা কি ধরেছি। তাহলে মনে করি স্তম্ভটি এবি, স্তম্ভটি এবি সি ও ডি বিন্দু থেকে, না ভূমিতে অবস্থিত বিন্দু দুটি হলো সি ও ডি। এখানে আছে যে একটি স্তম্ভের পদবিন্দুর সঙ্গে একই সরলরেখা অবস্থিত মাটির উপর দুটি বিন্দু। লিখব মাটির উপর বিন্দু দুটি হলো সি ও ডি। তাহলে এ বি সি ডি সব কিছু বলা হয়ে গেল। এখন এ বি সি এবং এ বি ডি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা 90 ডিগ্রি, এ বি সি কোণ এ বি সি অর্থাৎ কোণ এ বি ডি এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এখন ত্রিভুজ নেব, এ বি সি ত্রিভুজটা নেব। এর থেকে আমরা দেখো, এর থেকে এটা 9 জানি, এবি জানি না, আর এটা থিটা ধরেছি।
তো লিখব ত্রিভুজ এবিসি এর বিসি সমান 9 মিটার আছে, বিসি সমান 9 মিটার। আচ্ছা, এবি এর মান আমি এখন বের করতে চাইছি। এবি সমান প্রশ্ন চিহ্ন আর কোণ, এই কোণটা এ সি বি, এটা সমান থিটা ধরলাম, থিটা ধরি। তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা ভূমি, এটা বের করতে হবে আর এটা দেওয়া আছে। তাহলে অতএব এবি বাই বিসি অর্থাৎ লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি আমরা জানি ট্যান থিটা, বা দেখো এবির মান এবি বের করতে হবে, তাহলে এবি সমান বিসি ট্যান থিটা, এবি সমান লিখলাম বিসি ট্যান থিটা। আচ্ছা, তো বিসি এর মান 9, তাহলে সমান 9 ট্যান থিটা, এটা হলো এবির মান। এরপরে এ বি ডি যে ত্রিভুজটা আছে এটা লিখব। ত্রিভুজ এ বি ডি এর, আচ্ছা, এর বিডি সমান 16 মিটার দেওয়া আছে, বিডি সমান 16 মিটার। এখন আমরা এখান থেকে এবিও বের করতে পারি, বা আরেকটা কাজ করতে পারি যে এবি সমান যেহেতু 9 ট্যান থিটা বেরিয়েছে, তাহলে এবি সমান আমি 9 ট্যান থিটাও লিখতে পারি। এবি সমান 9 ট্যান থিটা ও কোণ এটা এ ডি বি, কোণ এ ডি বি সমান 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা ভূমি, তাহলে অতএব এবি বাই বিডি এটা সমান ট্যান, কোণটা হলো এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা আছে। বা দেখো এবি এর মান আমরা পেয়েছি 9 ট্যান থিটা, এবি সমান, তাহলে এখানে লিখবো 9 ট্যান থিটা বাই বিডি, বিডি এর মান দেওয়া আছে 16 মিটার, সমান ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হলো কট থিটা। বা তাহলে ট্যান, আচ্ছা, তাহলে 9 ট্যান থিটা সমান 90 ডিগ্রি মাইনাস থিটা, কট থিটা হয়ে গেল। এখন ট্যান থিটা মানে 9 ট্যান থিটা সমান 16 কট থিটা, বা এখান থেকে লিখতে পারি ট্যান থিটা মানে 9 ট্যান থিটা সমান 16 বাই, আমি যদি কট থিটা নিচে লিখি এটা ট্যান থিটা লিখতে পারবো, ট্যান থিটা, বা বজ্রগুণ করলে পাই 9 ট্যান স্কোয়ার থিটা সমান 16, উভয় দিকে বর্গমূল করলে পাই 3 ট্যান থিটা, 3 ট্যান থিটা এটা সমান 4, উভয় পক্ষকে বর্গমূল করলাম, 9 এর বর্গমূল 3, ট্যান স্কোয়ার থিটা বর্গমূল ট্যান থিটা, আর 16 বর্গমূল 4। তাহলে এখান থেকে লিখতে পারি বা ট্যান থিটা সমান 4/3। এখন আমার তো এবি মান বের করতে হবে, আমাকে বের করতে হবে এবি সমান, তাহলে অতএব এবি সমান কি ছিল দেখো, এবি সমান ছিল এই যে 9 ট্যান থিটা, তাহলে এবি সমান 9 ট্যান থিটা, এটা আমরা আগে বের করেছি, সমান 9 ইন্টু ট্যান থিটার মান 4/3, এখানে বসাবো 4/3, অবশ্যই মিটার লিখব। তাহলে 3 3 9, 3 পেলাম, আর 3 এবং 4 গুণ করলে 3 4 12 সমান 12 মিটার। তাহলে এখানে প্রশ্ন ছিল যে তবে স্তম্ভটির উচ্চতা কত, তাহলে অতএব স্তম্ভটির উচ্চতা স্তম্ভটির উচ্চতা 12 মিটার।
দুই দিকে আছে কোনো উল্লম্ব স্তম্ভের উচ্চতা 8 সেমি, তার ভূমি সংলগ্ন সমতলে কোনো বিন্দুতে ওই স্তম্ভটি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। শীর্ষবিন্দু থেকে x সেমি নিচে কোনো বিন্দু থেকে স্তম্ভটি ওই বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। প্রমাণ করো x সমান 2h/3। এটা 13-2। তাহলে স্তম্ভ এখানে একটা আঁকতে হবে। প্রথমে কাছে কোনো স্তম্ভের উচ্চতা 8 সেন্টিমিটার। তাহলে এটা মনে করলাম সেই স্তম্ভ। এটা স্তম্ভ। ভূমির সঙ্গে একই সমতলে অবস্থিত। তাহলে মনে করলাম এই বিন্দুটা এবি স্তম্ভ, আর এখানে সি বিন্দু। তাহলে সি বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ এখানে আছে কি ভূমি সংলগ্ন 60 ডিগ্রি ভূমি সংলগ্ন সমতলে একটি বিন্দুতে ওই স্তম্ভটি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখান থেকে এই কোণটা, এটা 60 ডিগ্রি কোণ তৈরি করেছে। আচ্ছা, এরপরে আছে তার ভূমি সংলগ্ন, আচ্ছা, শীর্ষ বিন্দু থেকে x সেমি নিচে কোনো বিন্দু থেকে স্তম্ভটি ওই বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে শীর্ষ বিন্দু থেকে আমি নিচের বিন্দুটা এরকম জায়গায় ধরলাম, এই যে, তাহলে এ বি সি, এখানে আমি পি নাম দিলাম, পি। তাহলে পি বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এখান থেকে যদি আমি একটা রেখা টানি, এই কোণটা 30 ডিগ্রি, আর এখানে এই দূরত্ব x মিটার, না x সেন্টিমিটার, আর এ থেকে বি পর্যন্ত এটা আছে h সেন্টিমিটার। ত্রিশ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, প্রমাণ করতে হবে x সমান, আমাকে এটা প্রমাণ করতে হবে x সমান 2h/3, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে স্তম্ভটা এবি ধরেছি এবং ভূমিতে বিন্দুটা ধরেছি সি বিন্দু, আর এই বিন্দু থেকে x সেমি নিচে বিন্দুটা পি। তাহলে কোনটা কি ধরেছি সেটা প্রথমে লিখে নেব। তো মনে করি স্তম্ভটি এবি ও ভূমিতে অবস্থিত বিন্দুটি হলো সি, এবং শীর্ষ বিন্দু থেকে x সেমি নিচের বিন্দুটা পি। তাহলে দেখো এখানে ত্রিভুজ দুখানা, এ বি সি, এটা সমকোণী ত্রিভুজ কারণ এই কোণটা সমকোণ, আর পি বি সি এটাও সমকোণী ত্রিভুজ কারণ এই কোণটা সমকোণ। তাহলে ত্রিভুজ এ বিপি ও, না, এ বি সি, পি নয়, এটা সি, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পিবিসি সমকোণী ত্রিভুজ। কারণ কি? কারণ মানে এবি স্তম্ভ ভূমির উপরে লম্ব, অর্থাৎ এবি লম্ব বিসি। তাই লম্ব হলে এই কোণটা 90 ডিগ্রি হয় আমরা জানি। সেই জন্য কি বললাম, এবিসি একটা সমকোণী ত্রিভুজ আর পিবিসি এটাও একটা সমকোণী ত্রিভুজ। আমাকে প্রমাণ করতে হবে এই এক্স এর মান বের করতে হবে। তাহলে এই যে স্তম্ভটা আছে, এই যে ত্রিভুজটা আছে এ বি সি,
তাহলে এই ত্রিভুজের দেখো এ থেকে বি পর্যন্ত এইচ দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। আর পি বি সি এই যে ত্রিভুজটা আছে এর পি থেকে বি পর্যন্ত এটা আমরা বের করতে পারবো টোটালটা এক্স, তার থেকে এই টোটালটা এইচ, তার থেকে এক্স বিয়োগ করব, অর্থাৎ এইচ মাইনাস এক্স পাওয়া যাবে। এই পিবি সমান এইচ মাইনাস এক্স এটা পাবো। আর ভূমি বিসি এটা ওই আগের ত্রিভুজের সাথে কমন, অর্থাৎ এই বিসি বাহুটা এবিসি ত্রিভুজেরও একটা বাহু, আবার পিবিসি ত্রিভুজেরও একটা বাহু। তাহলে এ বি সি ত্রিভুজ থেকে আমরা প্রথমে এই বিসি বের করে নেব, নেওয়ার পরে পিবিসি ত্রিভুজটা ব্যবহার করব, করে বিসির যে মান পেলাম সেই মানটা বসিয়ে দেব। আর পিবির মান তো জানি অলরেডি, এই কোণটাও জানি। সুতরাং এখান থেকে এইচ এবং এক্স এর মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে, আর সেই সম্পর্ক থেকে আমরা এক্স সমান 2h/3 এটা বের করতে পারবো। তাহলে প্রথম কাজ হবে এ বি সি থেকে এই বিসি বাহুটার দৈর্ঘ্য বের করে নেওয়া। তাহলে লিখব ত্রিভুজ এবিসি এর, তাহলে এবিসি এর কি কি জানি আমরা দেখি। এবি সমান 8 সেন্টিমিটার জানি, এবি সমান 8 সেন্টিমিটার। তারপরে বিসি এর মানটা আমরা এখান থেকে বের করতে চাইছি। আর এই কোণটা এ সি বি, কোণ এসিবি এটা সমান 60 ডিগ্রি। তাহলে অতএব এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি। তাহলে এবি বাই বিসি অর্থাৎ লম্ব বাই ভূমি এটা সমান 10 60 ডিগ্রি, বা আমরা লিখতে পারি এবি ফর এইচ, বিসিটা জানি না, আর 10 60 ডিগ্রি √3, বা এখান থেকে বজ্রগুণ করলে পাই বিসি, আমরা কিন্তু বিসি সমান কত হবে সেটা বের করতে চাইছি। তাহলে বিসি √3 ইন্টু বিসি সমান এইচ, বা বিসি সমান এইচ বাই √3। তাহলে এটা বিসি এর মান পেলাম। এবার নেব ত্রিভুজ পিবিসি। ত্রিভুজ পিবিসি এর, তাহলে পিবিসি ত্রিভুজে কি জানি, পিবিসি ত্রিভুজে জানি যে পিবি এটা সমান এইচ মাইনাস এক্স সেন্টিমিটার। আচ্ছা, বিসি সমান আমরা একটু আগেই পেলাম এইচ বাই √3 সেন্টিমিটার। তাহলে এই কোণটা 30 ডিগ্রি, তাহলে এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি। তাহলে লিখব পিবি বাই বিসি, পিবি বাই বিসি সমান পিবি দেখো এইচ মাইনাস এক্স, আর বিসি এখানে পিবি বাই বিসি লম্ব বাই ভূমি অর্থাৎ tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি, বা পিবির মান এইচ মাইনাস এক্স, এটা হচ্ছে এইচ মাইনাস এক্স, আর বিসি এর মান আমরা পেয়েছি এইচ বাই √3, এইচ বাই √3 সমান tan 30 ডিগ্রি মান 1/√3। তো এখান থেকে এইচ এবং এক্স এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। তো আমি এটা নিচে লিখে নিলাম। এখানে যদি বজ্রগুণ করি তাহলে হবে এইচ বাই √3, আর √3 সাথে এইচ মাইনাস এক্স গুণ করতে হবে। তাহলে এইচ বাই √3, আচ্ছা তাহলে বা এইচ বাই √3 সাথে 1 গুণ, তাহলে এটাই হলো, আর √3 এইচ মাইনাস √3 এক্স। তো এখানে আমাকে যদি এক্স এর মান বের করতে হবে, তাহলে আমি আলটিমেটলি এক্স সমান লিখব। তাহলে √3 এটাকে বাদিকে রাখি, সমান 3h, আর এইচ বাই √3 এখানে মাইনাস, তাহলে এটাকে বাদিকে নিয়ে এসেছি, আর এইচ বাই √3কে সমান চিহ্ন ডান দিকে রাখবো। এটা হলো, বা এক্স সমান পেলাম √3 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিই, অর্থাৎ √3টা এর নিচে লিখবো আর এর নিচে লিখবো। তাহলে √3h বাই √3 মাইনাস এইচ বাই √3 একটা আছে,
কিন্তু এই √3 জন্য এখানে আমি আবার √3 লিখলাম। অর্থাৎ আমরা ভাবতে পারি এই √3টা এর নিচে এবং এর নিচে লিখেছি, বা এটাকে অন্য ভাষায় বলে উভয় পক্ষকে আমরা √3 দিয়ে ভাগ করলাম। তাহলে কি পেলাম? তাহলে পেলাম x সমান √3 উপর নিচে কেটে দিচ্ছি, তাহলে h পেলাম মাইনাস, এবার এখানে হবে h √3 সমান, এখানে নিচে 1 ভাবলে 1 এবং 3 এর লসাগু 3, 1 দিয়ে 3কে ভাগ করলে আমরা 3 পাই, 3 দিয়ে h কে গুণ, তাহলে 3h মাইনাস 3 দিয়ে 3কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে h কে গুণ h, তাহলে 3h থেকে h বিয়োগ করলে 2h/3, x সমান পেলাম 2h/3। তাহলে অতএব x সমান 2h/3, এটাই প্রমাণ করার ছিল, মানে এটাই প্রমাণ করতে বলেছিল। তাহলে আমরা প্রমাণ করে দিলাম, এখানে লিখব প্রমাণিত। এক দাগে আছে একটি শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 20 সেন্টিমিটার ও 25 সেন্টিমিটার। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেন্টিমিটার। চোঙটির ভূমির ব্যাস নির্ণয় করো। তাহলে এখানে শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা দেওয়া আছে, এখন আয়তন বের করতে হবে। আয়তন বের করতে গেলে ওই শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই r² h, এখানে আর দেওয়া নেই দেখো। তাহলে এই উচ্চতা এবং তির্যক উচ্চতা দেওয়া আছে, এখান থেকে প্রথমে শঙ্কুর ব্যাসার্ধ বা আর বের করে নেব এবং সেখান থেকে আয়তন বের করে নেব। আর লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ ধরে নিয়ে সেখান থেকে আরেকটা আয়তন বের করবো, তাহলে এই দুটো আয়তন সমান হবে, আর সমান লিখে আমরা সেখান থেকে ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে প্রথম কাজ হবে শঙ্কুর ব্যাসার্ধ বের করে নেওয়া, তারপরের কাজ ব্যাসার্ধ থেকে শঙ্কুর আয়তন বের করা। 14/1, তাহলে লিখব লম্ববৃত্তাকার চোঙটির উচ্চতা h, এটা সমান 20 সেন্টিমিটার। তারপরে তির্যক উচ্চতা l, এটা সমান 25 সেমি। তাহলে ভূমির ব্যাসার্ধ r সেমি হলে আমরা জানি শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হচ্ছে l² সমান h² প্লাস r²। তাহলে এখান থেকে r এর মান বের করতে হবে, r এর মান, তাহলে l এর মান জানি 25, 25 স্কোয়ার বসিয়ে দিলাম, সমান h এর মান জানি 20, তাহলে 20 বসিয়ে দিলাম এবং r² বসিয়ে দিলাম। তাহলে 25 25 এবং 625 সমান 20 20 400, মানে 20 বর্গ হলে 400 হয়, প্লাস r²। তাহলে এখান থেকে বলতে পারি r² সমান 625 মাইনাস 400, তাহলে এটা হলো 2 2 5, আর 2 2 5 মানে আমরা যদি 15 স্কোয়ার করলে 225 হয়। তাহলে r² সমান যদি 15 স্কোয়ার হয়, তাহলে r সমান 15। এবার বের করবো শঙ্কুটির আয়তন। শঙ্কুটির আয়তন সমান 1/3 পাই r² h। এখন পায়ের মান বসাবো না, কারণ কি? কারণ এরপরে যখন চোঙের উচ্চতা বের করবো সেখান থেকেও একটা পায় আসবে। পায়ের মান বসালে কেবল বড় বড় সংখ্যার গুণ করতে হবে, সুতরাং জটিলতা বাড়বে। তো যাই হোক, এখানে 1/3 বসালাম, পাই বসালাম, আর এর মান পেয়েছি 15, তাহলে 15 স্কোয়ার বসালাম এবং h পেয়েছি। আচ্ছা, h দেওয়া ছিল, h 20 দেওয়া ছিল, 20, তাহলে এত হবে ঘন সেন্টিমিটার বা সেমি কিউব। তাহলে পেলাম এখান থেকে 1/3 ইন্টু পাই ইন্টু 15 স্কোয়ার আছে, তাহলে আমরা 15 ইন্টু 15 লিখতে পারি ইন্টু 20 সেমি কিউব। তো 15 এবং 3 3 5 15, তো এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে 5 15 20, চাইলে 5 20 100 লিখতে পারি,
আর তার সাথে 15 গুণ করলে 1500, তো গুণটা সহজ, সেই জন্য গুণটা করেই দিলাম। 1500 পাই সেমি কিউব। তাহলে এটা হলো শঙ্কুর আয়তন। এবার আমি বের করব চোঙের আয়তন। তাহলে লম্ববৃত্তাকার চোঙটির তাহলে চোঙের আয়তন কিন্তু এতই হবে, কিন্তু সেখানে যেহেতু ব্যাসার্ধ ব্যাস বের করতে হবে, তাহলে ব্যাসার্ধ ধরে নিয়ে সেই ধরে নেওয়া রাশি দিয়ে আমি এখানে আয়তন বের করব। তাহলে লম্ববৃত্তাকার চোঙটির এখানে আছে 15 সেন্টিমিটার উচ্চতা। তাহলে উচ্চতা h, এটা সমান 15 সেমি। আচ্ছা, ভূমির ব্যাসার্ধ আর, তাহলে এটা x সেন্টিমিটার ধরে নিলাম। অতএব আয়তন, চোঙের আয়তনের সূত্র পাই আর স্কয়ার h, তো সমান পাই ইন্টু আর ফর এক্স, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এইচ ফর, আচ্ছা এইচ 15 দেওয়া আছে। তাহলে এত সেমি কিউব মানে ঘন সেমি, তো এখানে পাই 15 পাই এক্স স্কোয়ার সেমি কিউব। তাহলে এটা হলো চোঙের আয়তন, এটা ছিল শঙ্কুর আয়তন। তাহলে এই এর সমান আয়তন বিশিষ্ট, তাহলে এই আয়তন এবং এই আয়তন সমান বলা আছে প্রশ্নে। তাহলে লিখবো কি যে দিস ইজ ইকুয়াল টু দিস। প্রশ্নানুসারে 15h মানে 15 পাই এক্স স্কোয়ার সমান 1500 পাই। এখান থেকে এক্স এর মান বের করতে হবে, তাহলে এক্স স্কোয়ার সমান 1500 পাই, তার নিচে 15 পাই। তাহলে এটাকে আমি কি বললাম, এটাকে বললাম কি যে এই 15 পাইকে ডান দিকে এনেছি। এটা এইভাবে বলা যায় বা এটা অন্যভাবে বলা যায়, উভয় পক্ষকে 15 পাই দিয়ে ভাগ করেছি। তো পাই পাই কেটে দিলাম, 1500 এবং 15 কাটাকুটি করলে 100 হচ্ছে। তাহলে সমান 100, 100 আমরা জানি 10-এর স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান যদি 10-এর স্কোয়ার হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 10। তাহলে এটা এক্স ছিল ব্যাসার্ধ, আমাকে বের করতে হবে চোঙটির ভূমির ব্যাস। তাহলে ব্যাস সমান মানে 2x, তাহলে এখান থেকে বলতে পারি 2x সমান 2 × 10 ইজ ইকুয়াল টু 20। অতএব চোঙটির ভূমির ব্যাস 20 সেন্টিমিটার বা 20 সেমি। দুই দাগে আছে ঘনাকৃতি সম্পূর্ণ জলপূর্ণ একটি চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করো। তাহলে এখানে কি ছিল, এখানে চৌবাচ্চাটি জলপূর্ণ ছিল এবং 64 বালতি জল তুলে নিয়েছি, তাতে চৌবাচ্চাটি 1/3 জল এখনো পড়ে আছে। তাহলে আমি 3 ভাগের 1 ভাগ জল যদি পড়ে থাকে, তাহলে আমরা 3 ভাগের 2 ভাগ জল তুলে নিয়েছি, আর 3 ভাগের 2 ভাগ যে জল, তাহলে সেই জল 64 বালতিতে তুলেছি। তাহলে সেই জলের আয়তন কত, এটা আমরা চৌবাচ্চার আয়তন বের করব এই দৈর্ঘ্য দিয়ে। তাহলে তার আয়তন পাওয়া যাবে লিটারে। এখন 64 বালতির যদি মানে জলের আয়তন পেয়ে যাই, সেই আয়তনকে 64 দিয়ে ভাগ করলে 1 লিটার জলের আয়তন পাবো। তাহলে প্রথম কাজ চৌবাচ্চাটির ঘনফল বা আয়তন বের করে নেওয়া, এবং আয়তন বের করে নিয়ে তার 2/3 কত হবে সেটা বের করে নেওয়া। তাহলে লিখব কি যে ঘনাকৃতি চৌবাচ্চাটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ঘনাকৃতি চৌবাচ্চাটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য এখানে আছে 1.2 মিটার।
সমান 1.2 মিটার। তো আমরা যদি ডেসিমিটারে লিখি, ডেসিমিটারে লিখতেও হবে, কারণ লিটারে আমাদের উত্তরটা বের করতে হবে, সেই জন্য এটা 1.2, তার সাথে 10 গুণ করবো, কারণ 10 ডেসিলিটারে 1 লিটার, 10 ডেসিমিটারে 1 মিটার হয়। তাহলে সমান 12 ডেসিমিটার। তাহলে চৌবাচ্চাটির আয়তন সমান বাহু কিউব অর্থাৎ 12 কিউব ঘন ডেসিমি, আর ঘন ডেসিমিকে আমরা লিটার বলে থাকি, সমান 12 ইন্টু 12 ইন্টু 12 লিটার। ঘন ডেসিমিটার আমরা লিটার বলতে পারি, কারণ আমরা জানি 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটারকেই বোঝায়। তাহলে 12 12 144, 144কে আবার 12 দিয়ে গুণ, তাহলে 2 দিয়ে গুণ করলে 288 ইন্টু 1 দিয়ে গুণ করলে 144। তাহলে এখানে 8 বসালাম, 8 আর 4 12, 2 হাতে 1, 1 আর 2 3, 3 আর 4 7, এখানে 1, তাহলে হলো 1728 লিটার। তাহলে চৌবাচ্চার আয়তন এই 1728 লিটার। এবার এর 1/3 জল এখন অবশিষ্ট আছে, তাহলে 64 বালতিতে জল উঠে এলো, 64 বালতিতে জল তোলা হলো বা উঠে এলো, সমান 1 থেকে 1/3 বিয়োগ করব এত অংশ। তাহলে আমরা এটা দুইভাবে করতে পারি, একটা 3 1 3, 3 থেকে 3 মাইনাস 1, 3 থেকে 1 বিয়োগ 2, 2 এর 3 অংশ, বা আমরা বলতে পারি যে 3 ভাগের 1 ভাগ জল যদি এখন অবশিষ্ট থাকে, তাহলে তুলে নেওয়া হয়েছে 3 ভাগের 2 ভাগ জল, তাহলে এই জলের পরিমাণ এখনো আছে। তাহলে 64 বালতিতে জল তোলা হলো 2 এর 3 অংশ। তো এটা এই 1728-এর 2 এর 3 অংশ, তাহলে 1728 লিটারের 2 এর 3 অংশ সমান 1728 ইন্টু 2 এর 3 লিটার। তো আমি কি করব, 3 দিয়ে 1728কে ভাগ করব, 1728, তাহলে 3 6 18, 3 5 15, বিয়োগ করে 2 পেলাম, এই 2 নামছে, 3 7 21, 1 এই 8 নামছে, 3 6 18। তো দেখো এখানে পেলাম কাটাকুটি করে 5 7 6, একে 2 দিয়ে গুণ, তাহলে 5 7 6, তাকে 2 দিয়ে গুণ করলে কত আসবে দেখা যাক। 6 দুগুণে 12, 2 হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15, হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, তাহলে এটা হচ্ছে সমান 1152 লিটার। তাহলে এটা কিন্তু মোট 64 বালতির জলের মোট আয়তন। তাহলে অতএব 64 বালতিতে জল ধরে সমান 1152 লিটার। তাহলে 1 বালতিতে জল ধরে সমান 1152, তাকে ভাগ করতে হবে 64 দিয়ে। তাহলে আমি একবারে ভাগ করে দিতে পারি এখানে 64 1152। তাহলে প্রথমে 1 দিয়ে দিলাম, 64 1 কে 64, 4 আর 1 দিলে 5, 6 আর 5 দিলে 11, এখানে 2, তাহলে 4, 3 দিয়ে যদি দিই, 3 এ 4 12, 318 কম হয়ে যাচ্ছে, তাহলে আর 2 আসে কি গুণ করলে, 4 8 4 8, 4 8 32, 2 হাতে 3, 6 8 48, 49 50 51, তাহলে এটা হচ্ছে 18 সমান 18 লিটার।
তাহলে এখানে প্রশ্ন ছিল যে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করো। তাহলে লিখব অতএব প্রতিটি বালতিতে 18 লিটার জল ধরে। 14 3 আছে 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় যদি 21 ডেসিমিটার ব্যাসের 100টি নিরেট গোলক ডুবিয়ে দেওয়া যায় তবে জলতল কত ডেসিমি উপরে আসবে। তো এখানে জলতল কত ডেসিমি উপরে আসবে, তো এখানে কি করব, এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, গভীরতা দেওয়া আছে, এই গভীরতা কোনো কাজে লাগবে না। কারণ কি, কারণ অর্ধেক জলপূর্ণ আছে, আমি তাতে 100টা নিরেট গোলক ডুবিয়ে দিচ্ছি, এতে জলতল কতটা উঠবে জানি না, 6 ডেসিমিটার তো উঠবেই না, মানে অন্য কিছু উঠতে পারে, মানে কত ডেসিমিটার সেটা জানা নেই, সেটা আমাদের বের করতে হবে। তাহলে কি করব, তাহলে এখানে চৌবাচ্চার আমরা কি করতে পারি, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে ভূমিতলের ক্ষেত্রফল বের করতে পারি, তার সাথে উচ্চতা গুণ করলে আয়তন বের হওয়ার কথা। কিন্তু এখানে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ভূমিতলের ক্ষেত্রফল বেরোবে, তাহলে ক্ষেত্রফলটাই বের করে নেব। আর এখানে 21টি গোলক, না 100টি গোলকের মোট আয়তন বের করে নেব। সেই আয়তনকে ভূমিতলের ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কতটা জল উপরে উঠবে, কত ডেসিমিটার, সেটা পেয়ে যাব। এভাবে করতে পারি। আর একটা কাজ করতে পারি আমরা, যে মনে করি এক্স ডেসিমিটার জলতল উপরে উঠবে, সেই হিসাবে এক্স 11 এবং 21 গুণ করলে আমরা সেই জলের আয়তন পাবো, আর এদিক থেকে 100টি নিরেট গোলকের আয়তন পাবো। এই দুটো আয়তন সমান লিখলে সেখান থেকে এক্সের মান আমরা পেয়ে যাব। তো এক্স ধরে করা যাবে, আবার এক্স না ধরেও করা যাবে, আমি এখানে এক্স না ধরে করাবো। তাহলে প্রথম কাজ হবে 100টি গোলকের মোট আয়তন বের করে নেওয়া, যাদের প্রত্যেকের ব্যাস দেওয়া আছে 21 সেন্টিমিটার করে। তাহলে লিখব কি, যে প্রতিটি গোলকের ওখানে ব্যাস দেওয়া আছে, আমরা প্রথমে ব্যাসার্ধ বের করে নেব। গোলকের ব্যাসার্ধ, যেটা আর দিয়ে লেখা হয়, এটা 21/2 সেন্টিমিটার। আমরা চাইলে ডেসিমিটার করে নিতে পারি 10 দিয়ে ভাগ করে, কারণ উত্তরটা ডেসিমিটারে চেয়েছি। তাহলে এই পর্যন্ত হলো। তাহলে 100টি গোলকের মোট আয়তন সমান, একটা গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, আর 100টি গোলক হলে এর সাথে 100 গুণ করব, তাহলে এত ডেসিমিটার, ঘন ডেসিমিটার সমান 100 ইন্টু পাই বাই 4/3 ইন্টু, এখানে পাই আছে, পায়ের মান 22/7 ইন্টু আর কিউব, আর এর মান এটা, তাহলে কিউব আছে, তিনখানা পরপর লিখে দেব। 21/2 ইন্টু 10, একটা, দুটো, তিনটে। তাহলে দেখতে লম্বা কিন্তু আদৌ কঠিন নয়, দেখতে লম্বা হলে আমরা কাটাকুটি করে এটা খুব সহজে ছোট করতে পারি, এত ঘন ডেসিমিটার। তো 100 কাটলাম, 10 কাটলাম, 10 10কে 100, আবার 100 কাটলাম, 10 কাটলাম, এবারে 7 3 3 3 কেটে দিলাম, নিচে 2 আছে, 2 আছে, 2 আছে, এই 2 2 2 4, এই 2 2 2 4, না 2 1 কে 2, 2 এবং 22 কেটে 11 2 22, তাহলে নিচে কিন্তু কেবল 10 আছে, আর কোনো সংখ্যা নেই, আর উপরে আছে 11 21 21, তাহলে সমান 11 ইন্টু 21 আমরা চাইলে গুণ করে দিতে পারি, গুণ না করলেও অসুবিধা নেই, কারণ আমরা যখন ভাগ করব
এই সংখ্যাটাকে ভাগ করব ভূমিতলের ক্ষেত্রফল দিয়ে, তখন দেখব যে কাটাকুটি হয়ে যাচ্ছে, সুতরাং এই গুণগুলো করার প্রয়োজন নেই। তো এবার আমি কি করব, এবার চৌবাচ্চাটির ভূমিতলের ক্ষেত্রফল বের করে নেব। তো তার জন্য দৈর্ঘ্য আর প্রস্থ দরকার হবে, দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ। তাহলে লিখব চৌবাচ্চাটির দৈর্ঘ্য সমান 21 ডেসিমি, প্রস্থ সমান 11 ডেসিমি, অতএব ভূমিতলের ক্ষেত্রফল বা আমরা এখানে গভীরতা জলতল কতটা উঠবে সেটা এক্স ডেসিমিটার ধরে নিলে 3টে গুণ করলে হয়ে যেত। তো আমি 2টো গুণ করলাম, করে একে ভাগ করে দেবো। ভূমিতলের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হলো বর্গ ডেসিমি। একে, এই মোট আয়তনকে ভূমিতলের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে জলতল কত ডেসিমিটার উপরে উঠবে সেটা আমরা পেয়ে যাব। অতএব অপসারিত জলের, যে জলটা অপসারিত হলো বা উঠলো, অপসারিত জলের গভীরতা এটা সমান এই যে মোট আয়তন 11 ইন্টু 21 বাই 10, তাকে ভাগ করতে হবে এই গুণফল দিয়ে 21 ইন্টু 11 দিয়ে। তো এত অবশ্যই ডেসিমিটার হবে, যেহেতু এটা গভীরতা, সমান 11 ইন্টু 21 বাই 10 ইন্টু দিলাম দিয়ে 1/21 ইন্টু 11, 11 কেটে দিলাম, 21 কেটে দিলাম, তাহলে থাকছে 2/10, এই 21/10 ডেসিমি সমান 2.1 ডেসিমি। অতএব জলতল 2.1 ডেসিমি উপরে উঠবে। আমরা যদি এক্স ধরে করতাম তাহলে কি করতাম, যদি এক্স ধরে করতাম তাহলে আমি শর্টে এখানে দেখিয়ে দিই, যদি এক্স ধরে করতাম তাহলে চৌবাচ্চায় জলতল উঠবে সেটা এক্স ধরলাম, তাহলে 21 ইন্টু 11 ইন্টু এক্স সমান লিখতাম 100 ইন্টু 4/3 পাই আর কিউব। ব্যাস, তাহলে এখানে আমি আর এর মান বসিয়ে দিলাম, তাহলে এটা সমান এটা, এক্স সমান লিখলে এটাই আসতো, এই জায়গাটা আসতো। তো এটা ট্রাই করো, না পারলে কমেন্টে জানাও, নতুন ভিডিও বানিয়ে এটা আবার করে দেওয়া হবে। এরপর আছে 15-1, নিচের তথ্যের মধ্যমা 32 হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো যখন পরিসংখ্যার সমষ্টি 100। এটা তোমাদের বইতে কোষে দেখি 26.2, 15 নম্বর অঙ্কটা, এটা 350 পৃষ্ঠাতে আছে। আর 2 দাগটা এটা কোষে দেখি 26.1, 340 পৃষ্ঠায় আছে, 7-এর 2 দাগের অঙ্কটা। আর 3 দাগেরটা 364 পৃষ্ঠায় 7-এর দাগের অঙ্কটা, এটা কোষে দেখি 26.4। তো এই অঙ্কগুলো আমি এর আগে করেছি। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে যে টোটাল টেক্সট বুক সলিউশনের প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা এই ভিডিওতে এই 3টি অঙ্ক পেয়ে যাবে, সুতরাং আমি পুনরায় এখানে করাচ্ছি না। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।